আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিচার শুরু, ১৫ জুলাই সাক্ষ্য। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবে ৩৫,০০০ মানুষ, ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ। নেটের গতি তলানিতে 5G চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতা। ৩.৫ বছরেও চালু হয়নি খুলনার ভৈরব সেতু, ৩ দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র ১৩%। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী ১৫ জুলাই মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখও ধার্য করেছেন আদালত। এই মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা শাহজাহান, নূরজাহান বেগম, এস.এম. হজ্জাতুল ইসলাম লতিফি, আইনজীবী ইউসুফ আলী ও জফরুল হাসান শরীফ সহ অন্যরা। ডক্টর ইউনূস সহ ১৪ জন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রার্থনা করেন। অন্যান্য মামলায় যেভাবে ডেট দেওয়া হয় এই মামলায় ডেট দেওয়া হবে, কারণ এইটাকে বিশেষ মামলায় যেন পরিণত করা না হয়। চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। কোরবানি শেষে ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর ২৪ ঘন্টার মধ্যে অপসারণের কথা জানিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন বলেও জানিয়েছে ডিএসসিসি। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঈদুল আজহার জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে আসেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় মেয়র বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সকাল 7:30টায় প্রধান জামাত হতে পারে। নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবার ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি ৩৫,০০০ মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। পরে কথা বলেন কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে। ঈদের 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, বর্জ্য অপসারণের সময় ২৪ ঘন্টা। কোরবানি পশু বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হবে। পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হবে। অন্যদিকে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর সিটি কর্পোরেশনে যোগ হলো নতুন ৪০টি ডাম্প ট্রাক। এই সময় উত্তর সিটির মেয়র আতিক ঘোষণা দেন ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। ৬ ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকব। এবারে ইজারা নেয়া কোনো হাট রাস্তায় পশু বসালে তার জামানত বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G শুরু হলেও নেই অগ্রগতি। ভিন দেশে ব্যান্ডউইথ রপ্তানি করলেও নিজ দেশের নেটের গতি তলানিতে। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, উল্টো পথে চলছে এই খাত। তবে বিটিআরসি বলছে, অচিরেই গতি পাবেন নেট গ্রাহকরা। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। বিশ্বজুড়ে ২০৮টি দেশের মধ্যে মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তলানিতেই অবস্থান বাংলাদেশের।
3G 4G সেবায় যেখানে সুলভ নয়, সেখানে উচ্চভিলাষী প্রকল্প 5G চালু করে মন্ত্রণালয়। মোবাইল নেট সেবায় বাংলাদেশ বিশ্বে 108তম আর ব্রডব্যান্ডে 112তম অবস্থানে। আইএসপিগুলো 10 Mbps ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা দিলেও মোবাইল অপারেটরদের গতির তারতম্য ক্ষেত্রভেদে অনেক। এটা কিন্তু একদিনে বাড়বে না। আমরা নতুন যে ব্রডব্যান্ড পলিসি করতেছি ওইখানে আমরা আপাতত ধরে রাখছি 20 Mbps হবে। এইটা আগামী বছরের মধ্যেই তখন স্পিড অনেক বেশি হবে, গ্রাহকের কাছে এটা খুবই অ্যাক্সেসেবল হবে। কোথাও কোথাও 4G মিলছে না, গড়ে ওঠেনি 5G ব্যবহারের উপযোগিতাও। তারপরও সমন্বয় করে শক্তিশালী নেট সেবার প্রতিশ্রুতি বিটিআরসির। এখন 5G কিন্তু 2022-তে টেস্টেড হয়েছে এবং টেস্টেড কিন্তু করেছে আমার যে 4টা অপারেটর আছে 4টা অপারেটরই করেছে এবং ওদের জন্য যে ফ্রিকোয়েন্সি এই 5Gর জন্য দেওয়ার কথা সেই স্পেকট্রাম কিন্তু অলরেডি আমরা দিয়েছি। হ্যাঁ, এটা 2.3G ব্যান্ডে, 2.6G ব্যান্ডে এবং টেলিটককে দেওয়া হয়েছে 3.5G ব্যান্ডে। নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন টেলিযোগাযোগ খাতের কাণ্ডারি সাবেক এই মন্ত্রী। সরকারি কোম্পানিগুলো একটা অদ্ভুত সিস্টেমে কাজ করে। তার একমাত্র স্যাটেলাইট কোম্পানি ছাড়া বাকিগুলোর বোর্ড আছে এবং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সচিব। ওই সচিবের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। সচিব তো ব্যবসা বোঝে না, কিন্তু তিনি ব্যবসায়ী কোম্পানির প্রধান হিসেবে বসে থাকেন এবং সেগুলো মন্ত্রীদের সাথে পরামর্শ করেন না সচিবরা। যেই কারণে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্ট্রাকচারটা পরিবর্তন করা। ইন্টারনেটের গতি ও মূল্য গ্রাহকের নাগালের মধ্যে রাখাকে প্রাধান্য দিতে হবে বলেও মত তার। মোবাইল যদি ব্যবহারকারী আছে তাকে জিজ্ঞেস করে, বলো তো তোমার একটা বড় প্রবলেমের নাম বলো। একটা বলবে যে আমার ইন্টারনেটের দাম বেশি, আর একটা বলবে যে আমার ব্যান্ডউইথ তো নাই। আমাদের যারা অপারেটর আছে তারা সেই পরিমাণ স্পিড দিতে পারছে না। আমাদের দেশের মানুষ কিন্তু প্রযুক্তি খুব সহজে গ্রহণ করে, সেই প্রযুক্তিটা গ্রহণ করে যেটা তার কাজে লাগে। এই কাজে লাগার বিষয়টা রাতারাতি তো হয় না। ব্র্যান্ডউইথ রপ্তানি এ খাতের অর্জন হলেও অন্য খাতেও মনোযোগ দিতে হবে সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 3.5 বছরেও চালু হলো না খুলনার ভৈরব সেতু। 3 দফায় মেয়াদ বাড়িয়েও 1.25 কিলোমিটার সেতুটির মাত্র 13% কাজ শেষ করেছে ঠিকাদার। দুর্ভোগে ভৈরব নদের দুপাড়ের মানুষ। বর্ধিত 2 বছরেই সেতু চালুর আশা সড়ক ও জনপথ অধিদপ্তরের। মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের সুফল বঞ্চিত খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দুপারের মানুষ। একটি সেতুই পারে দুই পারকে এক সূত্রে গেঁথে সমস্যার সমাধান করতে। খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2019 সালের 17 ডিসেম্বর একনেকে পাশ হয় ভৈরব সেতু নির্মাণ প্রকল্প। 617 কোটি 53 লাখ টাকা ব্যয়ে 2021 সালের মেতে 1.316 কিলোমিটার সেতুটির নির্মাণ কাজ শুরু করে ওয়াহিদ কনস্ট্রাকশন। 2022 সালের 25 নভেম্বর সেতু চালুর মেয়াদ পার হয়েছে 1.5 বছর আগেই। তবে 2 দফায় মেয়াদ বাড়িয়েও এই পর্যন্ত 2 প্রান্তে 30টি খুঁটির মধ্যে বসেছে মাত্র 11টি। তৃতীয় দফায় আরও 2 বছর সময় বাড়ানো হলেও কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয়রা। কাজের ধীর গতিতে দুর্ভোগ বেড়েছে দুপারে। খুলনা আছে আর নওপাড়া আছে, এছাড়া মাঝখানে কোনো ব্রিজ নেই। ব্রিজটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। 3-4 মাস ধরে কাজটা বন্ধ রয়েছে। কয়েকটা পিলার করার পরে থেকে এখন আর কাজের কোনো খোঁজ নেই। ব্রিজের কাজটা যত দ্রুত সম্ভব যাতে সরকার সম্পন্ন করে। নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণ ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে যে ডিজাইন হচ্ছে একটা দৃষ্টিনন্দন আর্টস ব্রিজ হিসেবে এটা ডিজাইন হচ্ছে এবং সাথে এসএমবিটি লাইন স্থাপনের কারণে আমাদের ব্রিজের প্রশস্ততাও একটি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। ব্যয় না বাড়িয়ে সব জটিলতা নিরসন করে কাজ শেষ করার আশ্বাস সৌজের। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটাই, ব্রিজটাকে আমার
প্রোগ্রেসের আওতায় হতে হবে। ঠিকাদার যে আছে অহিত কনস্ট্রাকশন, করিম গ্রুপ, এরা অনেক কাজের পারফরমেন্স এদের বর্তমানে খুব বেশি ভালো না। এই লক্ষ্যে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে এবং তাদেরকে অলরেডি চিঠি ইস্যু করা হয়েছে। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করে ভোগান্তি লাঘবের দাবি দুপারের মানুষের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। জয়পুরহাটের বাজারে ধানের দাম হঠাৎ মন প্রতি প্রায় 400 টাকা কমে গেছে। দিশেহারা কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট গড়ে দাম কমিয়েছেন মিল মালিকরা। ন্যায্য মূল্য পেতে বাজার দরে সরকারি হস্তক্ষেপ চান তারা। তবে মিল মালিকদের দাবি, আগের মজুদ ধান বিক্রি না হওয়ায় অর্থ সংকটে কিনতে পারছেন না তারা। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কয়েকদিনের ঝড় বৃষ্টিতে জয়পুরহাটের ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। রয়েছে কৃষি শ্রমিক সংকটও। তারপরও বাজারে বাড়ছে ধানের আমদানি। তবে চাহিদা কমায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। বাজারগুলোতে 2 সপ্তাহ আগেও চিকন জাতের ধান বিক্রি হয়েছে 1300 থেকে 1350 টাকা মন দরে। এখন কমে দাঁড়িয়েছে মন প্রতি 1050 থেকে 1100 টাকা। 900 টাকা দাম ধানের মন কয়। লেয়ার মতন কোনো পার্টি নাই। এই ধানগুলাকে আমরা পুকুর ফেলে দেবো না রাস্তায় বিছে দেবো? সরকার আমাদের উপর কোনো শোক লজরি দিচ্ছে না। ধান কাটলাম শ্রমিক যে 3000 টাকা বিঘা, এবারে 7000 টাকা বিঘা, তার শ্রমিক নাই, ধানও লিখছে না বাজারে আনে। কত কষ্ট করে 960 টাকা ধান বিক্রি করলাম, সে সম্পা কাটারি ধান। ধানের দাম কমায় লোকসানের শঙ্কা কৃষকদের। তাদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটে এমনটা হচ্ছে। ব্যবসায়িকরা নির্দিষ্টভাবে সিন্ডিকেট করে নিচ্ছে, আমদানি করে নিচ্ছে। ওরা বাইরে কিনে একদিন, পরের দিন আর কিনে না। ধান বেচা পর 6-7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন পর আমাদের ধানের ব্যাপারে টাকা দিচ্ছে। তবে মিল মালিকরা বলছেন, আগের মজুদ ধান বিক্রি না হওয়া এবং খারাপ আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়ায় দাম কিছুটা কমেছে। রোদ নাই, একেতে বৃষ্টি, এই কারণে আমরা ধান শুকান পাচ্ছি না, এই জন্য একটু বাজার কম। একটি 2 টিপ কেনার পর আর নতুন করে ধান কিনে আর ঠিক করে রাখা যাচ্ছে না, যেহেতু ভিজা ধান। এই ধানগুলো পরে কালারটা নষ্ট হয়ে যায়। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি ধানের বাজার নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতে প্রতিহত করার আশ্বাস কৃষি বিপণন বিভাগের। সিন্ডিকেট কাজ করে তাহলে কৃষি বিপণন আইন অনুযায়ী জেলা প্রশাসনের সহযোগিতায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবার শেষ দিকে আবহাওয়ার সমস্যা এবং কৃষি শ্রমিক সংকট বিবেচনায় কৃষকদের ধান কাটার যন্ত্রপাতি ভর্তুকি দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা ধান কর্তনের জন্য 50% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করেছিলাম। এই যন্ত্রগুলো দিয়ে ধান কাটা, মাড়া, ঝাড়া এবং বস্তাবন্দি একসঙ্গে হয়। জয়পুরহাট জেলায় 69,605 হেক্টর জমিতে আবাদে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,22,530 মেট্রিক টন এবং চালের লক্ষ্যমাত্রা 2,81,686 মেট্রিক টন। রত্না সামান, 21 টেলিভিশন। সহস্রাধিক বছরের ঐতিহ্যের ধারক যশোরে যোগ হলো আরও একটি প্রত্নতত্ত্ব সম্পদ। এবার প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করছে মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবি। বের হয়ে আসছে প্রাচীন স্থাপনার দেয়াল, মৃৎপাত্র, বাটি, পাথর, পশুর হাড়। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট এখন প্রত্যন্ত গ্রামটি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের খেদাপাড়া গ্রামের ধনপোতা মাঠের ঢিবিটি বহু প্রজন্ম ধরে দেখে আসছেন গ্রামবাসী। রাজারা গুপ্তধন পুঁতে রাখতেন, এ ধারণায় এর নাম ধনপোতা ঢিবি। 2006 সালে পাশের ভোজগাতি ইউনিয়নের দোনার গ্রামে লালমাই পাহাড়ের বৌদ্ধ বিহার সভ্যতার সমসাময়িক দমদম পীরের ভিটা খননের সময় 8 ফুট উঁচু ধনপোতা ঢিবিও নজরে আসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। 17 বছর পর গত বছরের 10 ডিসেম্বর থেকে খনন চলছে ঢিবিটির। অল্প কিছু আমরা প্রত্নবস্তু পেয়েছি, এখনই আসলে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয় এটি কোন সময়কার বা কত বছর পুরাতন। খনন কাজ আরো শেষ হলে তারপর পুরোপুরি বলা যাবে যে আসলে এটি কোন ধরনের স্থাপনা ছিল। স্বরূপ নদের পাড়ের ঢিবিটি বিরাট বা স্বরূপ রাজার বাড়ি বলেই জন্ম থেকে শুনে আসছেন স্থানীয়রা। মানে 7-8 বছর আগের কাহিনী, আমার বাপ দাদারা তাদের মুখে শুনছি, তারা কথা আমরা আমার বাপ দাদাদের মুখে শুনছি। খননকারীরা বলছেন প্রাচীন এ ভবনটির স্থাপত্য শৈলী ও দেয়ালে পাওয়া ইটের সাথে 7ম, 8ম দশকে নির্মিত কেশবপুরের ভরত ভাইনার ভরত রাজা দেওলের মিল রয়েছে। 2006 সালে এই ঢিবি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তারপরে আমাদের সিদ্ধান্ত হয় যে এখানে একটি প্রত্নতত্ত্ব খনন কাজ করার।
আসলে এই ধারাবাহিকতার কারণেই আমরা কিন্তু এই অর্থ বছরে এখানে প্রথমে খনন কাজ শুরু করি। ধনপোতার ঢিবিতে 20টি কূপ খনন করা হবে। 10টির মতো খননের পর প্রাচীন স্থাপনার পোড়া ইটের বেশ কয়েকটি চওড়া দেয়াল বের হয়ে এসেছে। পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও পেরেকও। সেগুলো দেখতে আসছেন নানা প্রান্তের দর্শনার্থীরা। 57 শতক ঢিবিটির বর্তমান মালিক খেদাপাড়া গ্রামের পঙ্কজ বিশ্বাস বলেন, এটি তাদের ঠাকুরদাদাদের পৈতৃক সম্পদ। প্রায় 7 প্রজন্ম এই ঢিবি দেখে আসছেন তারা। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবার আমলের থেকে, আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদার আমলের থেকে আমাদের এইভাবে বইয়ে আসতেছে। এখন এটা কি আমরা বলতে পারবো না, ওর ভিতর কি আছে না আছে। প্রাচীন এ প্রত্নতত্ত্ব সম্পত্তি ঘিরে নতুন পর্যটন সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিত কাজে সন্তোষ প্রকাশ করেছেন বাহিনীর বিদায়ী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন ও সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে বক্তব্য দেন তিনি। তাকে স্বাগত জানান 19 পদাতিক ডিভিশন এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসেইন মোহাম্মদ মশিহুর রহমান। অনুষ্ঠানে ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও। পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর সাথে বিমান বাহিনীও রয়েছে বলে জানালেন বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিমান বাহিনীর চৌকস দল জাতির পিতার উদ্দেশ্যে গার্ড অব অনার দেন। পরে সাংবাদিকদের বিমান বাহিনী প্রধান বলেন, আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু কেউ আঘাত করলে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। বিমান বাহিনী তার মতো অবশ্যই আমরা এটার সাথে জড়িত আছি। আমাদের আপনারা হয়তো জানেন আমাদের অত্যাধুনিক ইউএভি আছে, ড্রোন এয়ারক্রাফট যেটা আপনারা বলেন। এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটা দিয়েছেন বিগত সরকার আমলে, এবং এটাকে আমরা খুবই যখনই প্রয়োজন হচ্ছে আমরা ব্যবহার করছি। সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব। মোংলা বন্দর পিকনিক কর্নারে ৬২ জন সাবেক জলদস্যুর পরিবারের হাতে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ তুলে দেন র্যাব কর্মকর্তারা। 2016 সালের 31 মে থেকে 2018 সালের 1 নভেম্বর পর্যন্ত সুন্দরবনের 27টি দস্যু বাহিনীর 284 জন সদস্য আত্মসমর্পণ করেন। পরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে পৃথক মানববন্ধন হয়েছে। দুপুরে আনার হত্যার প্রতিবাদে সদর উপজেলার টিকারি বাজারে মানববন্ধন করে ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগ। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে শহরের পায়রা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বক্তারা অভিযোগ করেন, মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ত্রিশালে নাহিদ অ্যাগ্রো ফার্ম প্রকল্পে অবৈধ দখল, সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এজিএম মিজানুর রহমান। তার অভিযোগ, 2009 সালে নিজের কেনা ও লিজ নেয়া জমিতে 3 কোটি টাকা বিনিয়োগে এগ্রো ফার্মটি প্রতিষ্ঠার পর থেকে পুকুর গড়ে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন তিনি। স্থানীয় সংসদ সদস্য আনিসুজ্জামানের নাম ভাঙিয়ে সাবেক পৌর কাউন্সিলর লিটন ফার্মটি দখলে নেয়ার পায়তারায় জোরপূর্বক মেশিন বসিয়ে মাটি খনন করছেন। ত্রিশাল থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে ময়মনসিংহ জেলা জজ আদালতে 2টি মামলা করেছেন। আমরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে এখানে ছোট বড় 4টি পুকুর নির্মাণ করি। লোকাল
এমপির নাম ভাঙিয়ে জৈনব লিটন সাবেক কমিশনার দখলের পায়তারা করছেন। আমার দাবি হচ্ছে আমার এই কষ্টার্জিত 15 বছরের প্রজেক্টটা যেন কোনো অবস্থাতেই বেহাত না হয়ে যায়। এবারে চট্টগ্রামের সংবাদ। বান্দরবানের রুমাই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF সদস্য ভানলাল খিয়াং বমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বান্দরবান রাঙামাটি সীমান্তের পাইন্দু ইউপির জুভারাংপাড়ার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তার পোশাক কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের হওয়ায় যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হন বলে ধারণা করা হচ্ছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কল্পনা চাকমা অপহরণকারীদের জনতার আদালতে প্রতীকী ফাঁসি দিয়েছে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন সহ 3টি সংগঠন। 28 বছর আগের কল্পনা চাকমা অপহরণ দিবসে সকালে রাঙামাটির কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ, প্রতিবাদী নাটিকা প্রদর্শন ও এই প্রতীকী ফাঁসি দেয়া হয়। অন্যদিকে জেএসএস এর সন্তু লার্মা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করে। কল্পনা চাকমা অপহরণ মামলাটি নিম্ন আদালত খারিজ করে দেয়ায় তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু, 15 জুলাই সাক্ষ্য। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবে 35,000 মানুষ, 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ। নেটের গতি তলানিতে 5G চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতা। 3.5 বছরেও চালু হয়নি খুলনার ভৈরব সেতু, 3 দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 13%। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।